যাই হোক, এই ভিডিওটা অবশ্যই মোহনবাগানের জন্য। মোহনবাগানকে কেন্দ্র করে এই ভিডিওটা, বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আর অবভিয়াসলি প্রতি ট্রান্সফার উইন্ডো আসে, মানে স্পেশালি সামার ট্রান্সফার উইন্ডো আসে, মোহনবাগান মোহনবাগান থিংস এরকমই একটা বিষয় এসে যায়। এবং মোহনবাগানের বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা অলওয়েজ কথা বলি। অ্যান্ড ডেফিনেটলি আজকের ভিডিওটাও সেরকম, বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি মোহনবাগানের রয়েছে। আর অনেক কটা ভিডিওতে আমি এরকম খাপছাড়া 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 কথা বলেছি, বাট আজকের এই ভিডিওটাতে একদম পরিষ্কারভাবে মোহনবাগানের যে আপকামিং স্ট্র্যাটেজি রয়েছে এবং মোহনবাগানে কী কী করছে সেই স্ট্র্যাটেজিকে ডেভেলপ করার জন্য, টিমকে প্রপার ওয়েতে চালানোর জন্য সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো, নাম্বার ওয়ান, প্রথমে আমাদের জানতে হবে যে এই টিমটা থেকে কোনো ডিপারচার হচ্ছে কিনা, কোনো প্লেয়ার বেরিয়ে যাচ্ছে কিনা। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে আমরা জানি যে অলরেডি গ্রেগ স্টুয়ার্ট বেরিয়ে যাচ্ছে, এর বাইরে বাকি কোনো বিদেশি প্লেয়ার যাচ্ছে না, বাকি 5জন বিদেশি প্লেয়ার থাকছে। যদি ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে দেখি তাহলে 1 নম্বর নামটা হচ্ছে ধীরাজ সিং। ধীরাজ সিং বেরিয়ে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে গ্ল্যান মার্টিন্স। হ্যাঁ, মানে টিমে রয়েছে, আছে, খাচ্ছে দাচ্ছে, কি করছে জানি না। সুপার কাপে হঠাৎ করে তাকে দেখতে পাওয়া গেছিল, যদিও গ্ল্যান মার্টিন্স আছে এফসি গোয়া থেকে লোনে, এবং সেটা জানিয়েছে যে মোহনবাগান এবং গোয়া বসে একটু কথা বলুক, যাতে তার লোনের এই পিরিয়ডটাকে কমপ্লিট করে দেওয়া যায়, এবং এফসি গোয়া থেকেও যাতে তার একটা মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যায়, এবং যাতে সে ফ্রি প্লেয়ার হিসাবে অন্য কোনো ক্লাবে সই করতে পারে। যদি কোনো আই লিগের ক্লাব তাকে নেয়, আমার মনে হয় যে গেম টাইমটা ফিরে পাওয়ার রাস্তা গ্লেন মার্টিন্স দেখছে। এর বাইরে যদি একদম কোর আরও ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলি, তাহলে সেইভাবে মেন স্কোয়াড থেকে কোনো প্লেয়ারের বেরোনোর সম্ভাবনা নেই। যে স্কোয়াড রয়েছে সেটাকে নিয়েই মলিনা এগিয়ে যেতে চান, কারণ এই স্কোয়াডটা তিনি মোটামুটি পুরো ভালোভাবে জেনে গেছেন, এবং অবশ্যই এই টিমটাকে নিয়েই তিনি আপকামিং সিজনে সাকসেসের রাস্তা খুঁজতে চাইছেন। এবার যদি অ্যারাইভেলের কথা বলি, যে প্ল্যানিংগুলো চলছে মোহনবাগানের, সেখানে প্রথম হচ্ছে যে ডিফেন্স লাইনটাকে আরেকটু মজবুত করতে হবে। কারণ যদি একবার ডিফেন্স লাইনের দিকে তাকানো যায়, বারবার এই নিয়ে কথা বলছি, তার আগে বলি যে একটা ব্যাকআপ গোলকিপার লাগবে, যেহেতু ধীরাজ সিং বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেই ব্যাকআপ গোলকিপার এমন একজন হবে যে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ রিজার্ভ টিমের হয়েও খেলবে। সেই প্লেয়ার আরএফডিএলও খেলতে পারবে, সেই প্লেয়ার রিজার্ভ টিমের হয়ে রেগুলার বেসিসে থাকবে, এবং অবশ্যই তাকে যে কোনো মুহূর্তে যাতে মোহনবাগান ইউজ করতে পারে, তার যাতে সেই গেম টাইমটার মধ্যে সে থাকে, এরকমই একটা প্লেয়ার কিন্তু মোহনবাগান খুঁজছে, যাতে কোথাও ভিসাল গাইতে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাকে ইউজ করা যাবে। তো এই এজের মধ্যে, মানে 20 থেকে 22-23-এর মধ্যে যে গোলকিপাররা প্রমিসিং রয়েছে এবং যাদের মোটামুটি মোহনবাগানে এসে চাপটা নেওয়া পসিবল হবে, সেই ধরনের গোলকিপার মোহনবাগান খুঁজছে। খুব একটা যে মেজর এই গোলকিপার সেকশনটাতে সিগনেচার হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমরা দেখলাম যে লাস্ট সিজনটা ধীরাজ পুরোপুরি বসে কাটিয়েছে, গোটা সিজনে 3-4টে ম্যাচ খেলা। ধীরাজ যে লেভেলের, দেখো, গোলকিপার একটা ভালো ক্লাব তো ডেফিনেটলি পাবে, তো ওর জন্য একদমই শোভা পায় না। আর তুমি এটা এক্সপেক্টও করতে পারো না যে ভিসাল কাইতকে কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাচে বা যে কোনো সিঙ্গেল ম্যাচে মলিনা তিনি বসিয়ে দেবেন। আর যেহেতু মোহনবাগানের অন্ততপক্ষে টোটাল আইএসএল জার্নির 85-90% অবধি যখন ম্যাচগুলো হয়, ততদিন কিন্তু একটা চ্যাম্পিয়নশিপের ফাইটে মোহনবাগান থাকে, এবং তারপরে গিয়ে হয় চ্যাম্পিয়নশিপটা ডিসাইড হয়ে যায় বা একদম লাস্ট ল্যাপে এসে হয়। এইবারে যেটা হয়েছে যে মোটামুটি 20-22টা ম্যাচের মধ্যে মোহনবাগান যে চ্যাম্পিয়ন, 20টা ম্যাচের মধ্যে মোহনবাগান যে চ্যাম্পিয়ন হচ্ছে বুঝতে পারা গেছিল। তো কখনোই ধীরাজের কিন্তু আসার সম্ভাবনা টিমের মধ্যে ছিল না। আর অবশ্যই আমরা দেখেছি যে এই সিজনে, মানে ভিসাল কাইতের যে রেকর্ড, সেই রেকর্ডটাও কিন্তু একটা ঈর্ষণীয় রেকর্ডে গিয়ে নিজেকে রিচ করিয়ে ফেলেছিল। এবার বিষয়টা হচ্ছে যে ডিফেন্সের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখব যে প্রথম কথা, দুটো সাইড ব্যাক পজিশনে জাস্ট একজন করে প্লেয়ার, সেই অর্থে কোনো ব্যাকআপ প্লেয়ার নেই। একদিকে আশিস, উল্টো দিকে শুভাশিস। তো দুদিকে যখন তোমার একজন করে প্লেয়ার, কোয়ালিটি ব্যাকআপ নেই, তো সেখানে কিন্তু ব্যাকআপ লাগবে। এবার সেই ব্যাকআপ অপশনটাকে একবার যদি আমরা মার্কেট ঘাঁটি, তাহলে দেখবো যে মোহনবাগানের একটা ইনিশিয়াল ইন্টারেস্ট ছিল নওরেম রোশন সিংয়ের ওপর। নওরেম রোশন সিং অলরেডি বেঙ্গালুরুর সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তাহলে সেকেন্ড যে অপশন নিয়ে বারবার কথা হয়েছে, দীর্ঘদিন কথা হয়েছে, যাকে অনেকদিন ধরে মোহনবাগান একটা ট্র্যাকের মধ্যে রেখেছে, সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিং। এবার সেই অভিষেক টেকচাম সিংয়ের কাছে মোহনবাগানের অফার গেছে, যদিও এখনও অবধি নেগোসিয়েশন পর্বটা শুরু হয়নি, কারণ পাঞ্জাব এফসির একটা হিউজ ডিমান্ড রয়েছে, অ্যারাউন্ড 2 crore একটা ডিমান্ড রয়েছে, বাট সেটা নেগোসিয়েবল একটা অ্যামাউন্ট। অবশ্যই ডেফিনেটলি 2 কোটিতে তো হবে না, তবে হ্যাঁ, মোহনবাগান নেগোসিয়েট করে কোথায় নামতে পারে। আর অন্যান্য যারা ক্লাবগুলো রয়েছে, ইস্ট বেঙ্গল রয়েছে, কেরালার একটা নিড রয়েছে, তারা কোথায় নেগোসিয়েট করে যায় সেটাও একটা বিষয় দেখার হবে। আর আরও একটা প্লেয়ার, সেটা হচ্ছে মেহতাব সিং। তাকেও অনেক দিন ধরেই মোহনবাগান ট্র্যাক করে রেখেছে। মুম্বাই সিটি এফসি মেহতাব ছাড়ছে, কারণ মেহতাব মুম্বাইয়ের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না,
আর মেহতাবের জন্য এটা আইডিয়াল টাইপ যে ক্লাব সুইচ করার। আর মুম্বাইও দেখবে যে তাকে ছেড়ে দিলেই বেটার হবে, যে তার পরিবর্তে একটা অ্যামাউন্ট পাবে। কিন্তু কালকের ভিডিওতেই কথা বলেছিলাম যে মুম্বাই থেকে একটা ছোট্ট আভাস পাওয়া গেছে যে মুম্বাই কিন্তু এই ক্ষেত্রে ট্রান্সফার ফি যেটা হিউজ সেটা ছাড়তে রাজি রয়েছে, কিন্তু তার পরিবর্তে তারা অনিরুদ্ধ থাপার মতো একটা প্লেয়ারকে চাইছে, যেটা মোহনবাগান কখনোই দেবে না। মোহনবাগান এখানে ইজিলি বলবে তুমি ট্রান্সফার ফি নাও ভাই, নেগোসিয়েট করো, প্রবলেম নেই, সেখানে নো ইস্যুস। কিন্তু এই ক্ষেত্রে যে প্লেয়ার টিমের অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার, যে প্লেয়ার টিমের 10টা পিলারের মধ্যে একটা পিলার, তো আমি তাকে কখনোই ছাড়তে পারবো না। মোহনবাগান সেই অফারকে ডেফিনেটলি রিজেক্ট করবেই বা করেই দিয়েছে বলা চলে, এবং তার পরিবর্তে মোহনবাগান একটা ট্রান্সফার ফির নেগোসিয়েশনে যাবে। তার যা কিছু ট্রান্সফার ফি ফাইনালি হবে সেটা দিয়ে মোহনবাগান নেওয়ার চেষ্টা করবে। তবে এই ক্ষেত্রে আবার বলে রাখা দরকার যে মেহতাবের জন্যও কিন্তু একইভাবে ইস্টবেঙ্গল তারাও একটা ডিমান্ডের জায়গাতে রয়েছে, যে তারাও মেহতাবের সার্ভিস পেতে চায়, তারাও মেহতাবকে সই করাতে চায়, যেহেতু মেহতাবের সাথে ইস্টবেঙ্গলের এর আগে একটা জার্নি ছিল, একটা ভালো সম্পর্ক ছিল। মোটামুটি ইন্ডিয়ান ফুটবলে মেহতাবের যে পরিচিতি সেটা কিন্তু ইয়াং এজে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে হয়েছিল। বাট আমার মনে হয় যে এই দুজন ডিফেন্সের প্লেয়ার ছাড়া সেইভাবে যদি ডোমেস্টিক প্লেয়ারদের দেখি, তাহলে আমার মনে হয় না যে মোহনবাগানের আর কোথাও রিএনফোর্সমেন্টটা দরকার রয়েছে। মাঝমাঠের দিকে যদি একবার তাকাও, তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপুইয়া রয়েছে, দীপক তাংড়ি রয়েছে, সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে অনিরুদ্ধ থাপা রয়েছে, তার ব্যাকআপে অবশ্যই কিন্তু অভিষেক সূর্যবংশী রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ রয়েছে, লেফট উইংয়ে তোমার আশিক কুরুনিয়ান রয়েছে, লিস্টন কোলাসো রয়েছে, রাইট উইংয়ে অবশ্যই মনভীর রয়েছে। তার ব্যাকআপ হিসেবে আমরা দেখেছি যে সুপার কাপে সালাউদ্দিন আদনান কি ফুটবলটা এনা খেলেছে, এবং কোচের অলরেডি ডিরেকশন কিছু গেছে কিছু ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে, তার মধ্যে কিন্তু এই সালাউদ্দিন আদনান রয়েছে, যে এই প্লেয়ারটাকে আমি আমার মেন টিমে চাই। অলরেডি সে প্র্যাকটিস করছিল, কিন্তু এবার তাকে নিয়ে আমি সিরিয়াসলি ভাববো। তার পাশাপাশি আরও কিছু ইউথ টিমের প্লেয়ার যেমন সৌরভ ভানওয়ালা, যে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুটো পজিশনে খেলতে পারে, তাকে নিয়েও কোচ ভাবছেন। এবং তার পাশাপাশি আমনদীপ সিং, এই প্লেয়ারটাকেও কিন্তু বলা হয়েছে যে মোহনবাগান যেন এর সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয়, যেটা অলরেডি কমপ্লিট, শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট এবং তার ফাইনাল অ্যানাউন্সমেন্টে বাকি রয়েছে। আর কি বলবো, আমনদীপ সিংকেও কিন্তু হোসে মলিনা তিনি প্রেজ করেছেন যে এই প্লেয়ারটাকেও আমার সেটআপের মধ্যে লাগবে, এবং আমরা জানি যে দীপেন্দু বিশ্বাস এই প্লেয়ারটা রয়েছে। তো ইয়াং প্লেয়ারদের মধ্যে এই 4জন প্লেয়ার কিন্তু আলাদা করে হোসে মলিনার নজর কেড়েছেন। তাহলে এর বাইরে আর কি পড়ে থাকলো? তোমার টিম এই মুহূর্তে পুরোপুরি সেট। শুধুমাত্র ডিফেন্সে নতুন 2জন প্লেয়ার এসে যাওয়া মানে তোমার সেন্টার ব্যাক পজিশনে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে তোমার দীপেন্দু হয়ে যাচ্ছে এবং তার সাথে মেহতাব হয়ে যাচ্ছে। যদি অভিষেক টেকচাম সিং আসে, তাহলে সে দুটো সাইড ব্যাকে খেলতে পারে, স্পেশালিটি তার হচ্ছে রাইট ব্যাক হিসাবে, লেফট ব্যাকেও সে খেলতে পারে। তো রাইট ব্যাক হিসাবে যদি তাকে ভাবা হয়, তাহলে লেফট ব্যাকের ব্যাকআপ হিসাবে আমনদীপ সিং থাকছে, সৌরভ ভানুওয়ালা থার্ড ডিফেন্ডার হিসেবে থাকছে, যে রাইট ব্যাক সেন্টার ব্যাক দুটো পজিশনে খেলতে পারে। তো মোহনবাগানের টিমটা কিন্তু সেট হয়ে যাবে। এবার আসবো সেটা বিদেশি প্লেয়ার, আর এখানেই কোথাও মোহনবাগান উইল ডেফিনেটলি ডু আ মোহনবাগান থিং। এবার এটা কেন? তার সব থেকে বড় রিজন হচ্ছে, দেখো রবসন রবিনো কোথাও একটা ভালো স্টেজে ডেফিনেটলি রয়েছে, রবসন রবিনো মোহনবাগানের দিকে রয়েছে, আসছি। তার সাথে ভার্বালি বা যা কিছু প্ল্যানস রয়েছে, ডিলস রয়েছে, সেটা এগ্রি হয়ে পড়ে রয়েছে। শুধুমাত্র তার ফাইনাল কন্ট্রাক্টে যে সিগনেচার সেইটুকু বাকি রয়েছে। আমার মনে হয় না যে এমন কোনো পরিস্থিতির পরিবর্তন সামনে হতেই পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে গিয়ে এই যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হয়ে রয়েছে বা ভার্বাল এগ্রিমেন্ট হয়ে রয়েছে, যেটাকে আমরা এক কথায় বলি যে ডিল ইজ ডান, সেটা কোথাও ভেস্তে যেতে পারে বা সেটা কোথাও ঘেঁটে যেতে পারে। এরকম সম্ভাবনা 99.9% নেই বললেই চলে। এবার দেখা যাক, সেটা আমরা ওয়েট করে থাকবো যতক্ষণ ফাইনাল সিগনেচার হচ্ছে। বাট কোথাও রবসন রবিনো কিন্তু মোহনবাগানে আসছে, তাকে নিয়ে একটা হিউজ প্ল্যানিং ম্যানেজমেন্টের রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য কতজন বিদেশি প্লেয়ার আরও এক্সট্রা মোহনবাগান নেবে। দেখো অলরেডি অনেকে জানার ইচ্ছা যে নুনো রেইসকে নিয়ে কি করা হবে, নুনো রেইসের কি তাকে রাখা হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, তার পরিবর্তে কিছু প্লেয়ার নেওয়া হবে। নুনো রেইস আমার মনে হয় না যে আর মোহনবাগানে কন্টিনিউ করবে বলে, কারণ তাকে সুপার কাপে সুযোগ দেওয়া হয়েছিল, 2টো ম্যাচ সে পেয়েছিল, বাট এতটাও ইমপ্রেসিভ তার পারফরমেন্স নয় যে সেটা ফ্যানেদেরকে খুব একটা খুশি করতে পেরেছে বা সেটা ডেফিনেটলি ম্যানেজমেন্টকেও খুশি করতে পেরেছে। এবং যখন তোমার টিমে টম অলরেড রয়েছে, যখন আলবার্তো রড্রিগেজ রয়েছে, এবং যখন তুমি মেহতাবকে পাওয়ার জায়গাতে প্রায় পৌঁছে যাওয়ার একটা সিচুয়েশনে চলে যাবে, তখন দাঁড়িয়ে কিন্তু দেখবে যে নুনো রেইসকে খুব একটা এই টিমের মধ্যে কিন্তু আর দরকার নেই, কারণ এতটা ডিফেন্সিভলি হেভি টিম তোমার প্রয়োজন নেই। অলরেডি ডিফেন্সে খেলার মতো তোমার প্লেয়ার হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকছে কোন পজিশন? না, কোথাও সেন্ট্রাল মিডফিল্ডার একজন যে বলটা হোল্ড করতে পারবে, যে অপোনেন্টকে ভালো স্ক্রিন করতে পারবে,
এবং যার একটা মাঠের মধ্যে ভালো লিডারশিপ পাওয়ার রয়েছে, কারণ মাঝমাঠ হচ্ছে এমন একটা জায়গা যেটা গোটা টিমের, গোটা ম্যাচের, একটা টিমের খেলার যে পুরো পুরো চালিকা শক্তি আমরা বলি, যে একটা কন্ট্রোলিং সেন্টার, সেটা কিন্তু হয় মিডফিল্ডের একটা পজিশন। তো আমার মনে হয় যে সেখানে কোথাও মোহনবাগান একটা ভালো ইনভেস্টমেন্ট করবে, আর এটা কোথাও একটা আইডিয়াল বা একটা কোথাও টেকনিক্যাল ইনভেস্টমেন্ট হতে চলেছে, এবং এখানেই কোথাও আমার মনে হয় যে মোহনবাগান উইল ডেফিনেটলি ডু আ মোহনবাগান থিংস। আমার মনে হয় যে অনেকে ভাবছে যে রবসন রবিনো ইজ রাইট নাও দ্য মেজর সিগনেচার অর দ্য বিগেস্ট অ্যারাইভাল ফর মোহনবাগান, বাট আমার সেটা মনে হয় না। আমার পার্সোনালি মনে হয় যে এই যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য 7th একজন ফরেন প্লেয়ারকে নিয়ে আসা হবে, এই সিগনেচারটা এমন একটা সিগনেচার হবে যেটা শুধুমাত্র একটা কোথাও আই ক্যাচিং সিগনেচার বা একটা ব্রেক দ্য ব্যাঙ্ক সিগনেচার না, এটা কোথাও অনেক বেশি করে একটা টেকনিক্যাল সিগনেচার হবে। কেন বলছি তার কারণটা ধরে নাও যে ডিসেম্বর অবধি মোহনবাগান যা ম্যাচ খেললো, মোহনবাগান ডুরান্ট কাপে নামবে। এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে ডুরান্ট কাপ কিন্তু জুলাই মাসে শুরু হয়ে যাচ্ছে, অগাস্টে শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু সুপার কাপ বা ফেডারেশন কাপে, দেখা যাক ফেডারেশন কাপ অফিসিয়ালি ফেরে কিনা, আদারওয়াইজ সুপার কাপ হবে। তো ডুরান্ট কাপ রয়েছে, সুপার কাপ রয়েছে, ঠিক তারপরেই রয়েছে আইএসএল এবং তার সাথে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। অর্থাৎ ডিসেম্বর অবধি মোহনবাগান টোটাল 4টে টুর্নামেন্টে নামবে, যার মধ্যে 2টো টুর্নামেন্ট কনক্লুড হয়ে যাবে, 2টো টুর্নামেন্ট চলবে। এবার এই 4টে টুর্নামেন্টে যখন রবসন রবিনো নামবে, যাকে নিয়ে এতটা ক্রেজ রয়েছে, হাইপ রয়েছে, যাই হোক না কেন, সেই প্লেয়ার যদি পারফরমেন্স করতে পারে তাহলে তার কোনো রকম প্রশ্ন থাকছেই না। বাকিদেরকেও ট্র্যাকে রাখা হয় যে ডিসেম্বর অবধি তোমার যেহেতু ফরওয়ার্ডে এত প্লেয়ার, কে কীরকম পারফরমেন্স করছে, কে কতটা ভালোভাবে টিমের সাথে মানিয়ে নিচ্ছে, এবং কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা কতটা প্লেয়াররা মাঠের মধ্যে নিয়ে আসতে পারছে। এবং তার সাথে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ এই সেন্ট্রাল মিডফিল্ডার নতুন যে প্লেয়ার আসবে, যদিও এখানে কোনো নাম কিন্তু এখনও বেরোয়নি, যদি কোথাও কোনো অ্যাবসার্ড নাম বেরিয়ে থাকে আমি সিরিয়াসলি জানি না, আই এম নট অ্যাওয়ার অ্যাবাউট দিস, বাট কোনো নাম এখনও অবধি বেরিয়ে আসেনি, অন্ততপক্ষে আমি কোথাও দেখিনি, বা কেউ দেখেছি কিনা আমি সিরিয়াসলি জানি না। তো সেই প্লেয়ার যদি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগান কোচকে হ্যাপি করতে পারে, যদি তার যে স্ট্র্যাটেজি রয়েছে, তার যে ফরমেশন রয়েছে, বা তার যা কিছু ইনপুটস রয়েছে, সেটা যদি মাঠের মধ্যে সেই প্লেয়ার ফলাতে পারে, তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যে আপফ্রন্টে যে প্লেয়ারের পুয়ার পারফরমেন্স থাকবে তাকে কিন্তু আইএসএল এর স্কোয়াড থেকে রেজিস্টার করে দেওয়ার একটা অপশন মোহনবাগানের কাছে থাকবে, এবং সেখানে সেই মিডফিল্ডারকে নিয়ে আসার একটা সুযোগ থাকবে, এবং কোথাও ব্যালেন্সটা সেই ক্ষেত্রে আরও বেটার হয়ে যেতে পারে। অ্যান্ড ডেফিনেটলি দেখো, মোহনবাগানের যে টিম অলরেডি সিজনে চ্যাম্পিয়নশিপ ডাবল করেছে, সেই টিম তার সাথে আরও এক্সট্রা কিছু প্লেয়ার, আমার মনে হয় যে পরবর্তী সিজনের শুরু থেকেই মোহনবাগানকে সমস্ত টুর্নামেন্টে ফেভারিট হিসাবে সবাই ধরবে, বা ফেভারিট হিসাবে মোহনবাগান নামবে। তো ডিসেম্বর অবধি মোহনবাগানের যে জার্নিটা থাকবে সেটা খুব ভাইটাল একটা জার্নি থাকবে, এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা প্লেয়ার, আই রিপিট প্রত্যেকটা প্লেয়ার, এবং ডিফেন্সেও যে থাকবে তাকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাকেও সেই লেভেলের পারফরমেন্সটা দিতে হবে, যাতে আমি জানুয়ারি মাস থেকেও আবার কোচের প্ল্যানে থাকতে পারি। আদারওয়াইজ যদি সেই প্লেয়ার এন্ট্রি নিয়ে নেয় যে তাকে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হলো ইন্ডিয়ান সুপার লিগের জন্য, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সো দ্যাটস ওয়াই আই এম সেইং কি এই যে সিগনেচারটা 7th ফরেনার হিসেবে যে প্লেয়ার এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য আসবে, এই প্লেয়ারটা কোথাও শুধুমাত্র একটা চমকের সিগনেচার হবে না, এটা অনেক বেশি করে মোহনবাগানের কাছে একটা টেকনিক্যাল সিগনেচার হবে। আর অনেকে বলছে না যে মোহনবাগানেও কিছু টেকনিক্যাল ফল্টস থাকে, মোহনবাগানেও প্লেয়ার সিলেকশন বলবো না, মানে কন্ট্রাক্ট পেপারের ক্ষেত্রে আমি সিরিয়াসলি জানি না তারা কতটা মোহনবাগান প্লেয়ারদের কন্ট্রাক্ট পেপার দেখে কি না দেখে, আমি সিরিয়াসলি জানি না। কারণ এই রিসেন্ট টাইমে মোহনবাগানের কোনো বিদেশি প্লেয়ারকে নিয়ে কোনো ধরনের কেওস হয়েছে, বা তার সাথে কথাবার্তা হয়ে সো কল্ড প্রি কন্ট্রাক্ট হয়েছে, সব বাতিল হয়ে গেছে, অ্যাটলিস্ট আমার তো মনে পড়ছে না। শুধুমাত্র রিসেন্ট টাইমে যেটা জেসন কামিংসের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অলরেডি মিডিয়াকে জানিয়েছে যে আমরা অনেকবার এটা ফিফার সাথে এবং তার এক্স ক্লাবের সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করেছি, বাট সেটা বারবার কোনো কারণে ফেল হয়েছে। তো এই বিষয়টা কোনোভাবেই কিন্তু তার যে মেন ট্রান্সফার তার সাথে জড়িত না, যে ট্রেনিং কম্পেনসেশনটা থাকে সেটা খুবই একটা হিডেন ব্যাপার, এবং সবসময় সেটা নিয়ে একটা ক্লাব ভাবে না, খুবই টেকনিক্যাল একটা ম্যাটার। তো এর বাইরে কিন্তু আমার মনে হয় না যে মোহনবাগান আইএসএলে আসার পর থেকে, যেহেতু অলরেডি একটা এক্সিস্টিং ভালো ম্যানেজমেন্টকে মোহনবাগান পেয়েছে, কখনো সেই অর্থে প্লেয়ার রিলেটেড, প্লেয়ারের সিগনেচার রিলেটেড, প্লেয়ারের ট্রান্সফার রিলেটেড, তার রেজিস্ট্রেশন রিলেটেড কোনোদিনও কোনো প্রবলেম ফেস করেছে বলে, মানে যারা বলছে তারা হয়তো নিজের দিকের যে ভুলটা রয়েছে বা
বা নিজের দিকে যে ডার্ক সাইডটা রয়েছে সেটাকে শুধুমাত্র জাস্টিফাই করার জন্য যে দেখো দেখো ওরও তো হয়েছে, আমার মনে হয় সেটাকে শুধুমাত্র পয়েন্ট আউট করতে চাইছে। ভাই যে ফেল করেছে তাকে নিয়ে কথা বলো, যে শুধুমাত্র একটা সাবজেক্টে কিছু নাম্বার কম পেয়েছে তাকেও যদি তুমি পয়েন্ট আউট করো যে দেখো ও একটুর জন্য ফেলটা করে যেত, ওকে কোনো রকমে কেউ হয়তো বাঁচিয়ে নিয়েছে, আমার মনে হয় না এটা খুব একটা যুক্তি আছে বলে। সো দেখা যাক ফাইনালি কী হয়। মোহনবাগানের এটাই হচ্ছে 2025-26 সিজনের খুবই সিম্পল একটা প্ল্যানিং, মানে এর বাইরে অন্য কোনো প্ল্যান থাকলে সেটা পরবর্তী সময়ে আমরা জানতে পারবো, বাট আপাতত এই মে মাসের মিডল স্টেজে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের এটাই একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি, সিঙ্গেল প্ল্যানিং আপকামিং সিজনের টিম বিল্ড আপের এবং অবশ্যই গোটা সিজনকে অ্যাপ্রোচ করার। বাকি আমার মনে হয় না যে নতুন করে হোসে মলিনাকে কিছু নিয়ে ভাবতে হবে, কারণ না তো প্লেয়ারের কোনো চোট আঘাতের কোনো ব্যাপার রয়েছে, না তো কোনো প্লেয়ারের কাছে হিউজ কোনো অফার রয়েছে, না তো বিদেশি প্লেয়ারদের কাছে কোনো অন্যান্য অফার রয়েছে। দে আর হ্যাপি, দে আর ভেরি মাচ হ্যাপি, এবং কোথাও ট্রফি জেতার যে একটা মোমেন্টাম সেটা মোহনবাগানের প্লেয়াররা এগিয়ে নিয়ে যেতে চায়। আই হোপ সেখানেই কোথাও মোহনবাগান প্লেয়ারদেরকে নিয়েও অন্য ক্লাবের কোনো রিউমার ওঠে না, বা মোহনবাগানেও কিন্তু অ্যাবসার্ড কোনো প্লেয়ারদের বেশি রিউমার ওঠে না। একদম খুব স্ট্রেট ওয়েতে মোহনবাগান এগোচ্ছে, মোহনবাগানের ফোকাসটা খুব স্ট্রেট ওয়েতে রয়েছে, খুবই একদম টার্গেটেড প্লেয়ারের ওপর রয়েছে, র্যান্ডম প্লেয়ারদের ওপর নেই, এবং সেখানেই কোথাও মোহনবাগান আলটিমেট বাজিমাত্রা করে মোহনবাগান উইল ডু মোহনবাগান থিংস বলেই ট্রান্সফার উইন্ডো খুললে কাজ করবে। এবং অবশ্যই সিজন যখন ওপেন হয়ে যাবে, টুর্নামেন্টগুলো শুরু হবে, সেখানে যে খেলা মোহনবাগান তুলে ধরছে সেটাই তুলে ধরবে। তো বাকিদের জন্য গুড উইসেস থাকলো, মোহনবাগানের জন্য গুড উইসেস থাকলো। সময় কথা বলবে যে কে কত ভালোভাবে টিম বিল্ড আপ করে নিজেদের সাকসেসের রাস্তা তৈরি করছে। তোমাদের টোটাল বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।